শাসক দলের একের পর এক মন্ত্রী বিধায়করা যখন বিভিন্ন ইস্যুতে এইভাবে সরব হচ্ছেন তখন কি বলছেন বিরোধীরা? সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পেরেছে যে 26 আসছে, তাদের যাওয়ার সময় এসে গেছে। তো যাওয়ার সময় এলে পরে মানুষ এরকম স্বগতোক্তি করে, সেই স্বগতোক্তিতে তারা তাদের ভুল ভ্রান্তি এসব নিয়ে আলোচনা করে। তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও সেটা করছেন এবং পরস্পর বিরোধী কণ্ঠস্বর শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এটাও আমার মনে হয় সাইন বা চিহ্ন। কেন আপনারা সাংসদকে ভোট দেন না, মন্তব্য করলেন বিধায়ক চিরঞ্জিত। কাকলি ঘোষ দস্তিদারকে আপনারা ভোট দিন। তার ভিতরে একটা দুঃখ আছে, ক্ষোভ আছে। আমি কিছুই করি না, তাতেও আমি কাকলিদের থেকে বেশি ভোট পাই। আর কি বললেন চিরঞ্জিত, শোনাবো। কাকলি ঘোষ দস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমারও আছে। আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে, তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনি বসে না। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা, আমি বুঝতে পারছি না। তার একটা ভেতরে দুঃখ আছে, আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভটা আছে। অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই। এ এক মজার ব্যাপার, আমি বুঝতে পারি না কেন। আমি বলেছিলাম পলিটিক্সটা আমি একদম জানি না, বুঝি না, সেটা খায় না, মাথায় দেয়, তাই আমি বুঝতে পারি না। তো উনি বললেন আমার সঙ্গে থাকুন, দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন, বুঝতে পারবেন। কিন্তু সত্যি কথা বলছি, প্রায় 15 বছর হতে চললো, আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব একটা বুঝতে পারি। তাপস চট্টোপাধ্যায়, সৌগত রায়ের পর এবার রথীন ঘোষ। নিজেদের মধ্যে লড়াই থাকতে পারে, কিন্তু দলে সেটা প্রভাব পড়লে হবে না। ফের একবার বিজয়া সম্মেলনী থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বার্তা মন্ত্রীর, কি বলেছেন শোনাবো। আমাদের এত অসহিষ্ণু হয়ে গেছি আমরা যে আমরা কথাটাই শুনতে চাই না। কি করতে পারলেন এটা বড় কথা না, যারাই আমরা নির্বাচিত প্রতিনিধি, আমাদের মধ্যে কিন্তু সেই সহিষ্ণুতাটা দরকার। অসহিষ্ণু হলে কিন্তু দলের ক্ষতি আছে। অতীত অভিজ্ঞতা আপনাদের তো মানুষের মধ্যে একটা ডেট তৈরি হয় যে বারাসাত শহরে আমরা প্রায় 22 থেকে 23,000 ভোটে হেরেছেন আপনারা। সেটাকে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে এটা আপনারা ভাববেন না? মমতা ব্যানার্জি যে হারে পরিশ্রম করেন সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমার কারোর পরে রাগ থাকতে পারে, কিন্তু সেই রাগের প্রতিফলন যেন দলের উপর না পড়ে। আমার সাথে আপনার বিভেদ থাকতে পারে, কিন্তু পার্টির সামনে যখন লড়াই থাকে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করি, এটা মাথায় রাখতে হবে। রথীন ঘোষ যখন গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সরব হচ্ছেন, তখনই অন্য বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি বলছেন জনপ্রতিনিধিদের ভালো ব্যবহার করতে হবে। দলের কর্মীরা কিছুই চায় না, চায় শুধু ভালো ব্যবহার। আর কি বললেন অশোকনগরের তৃণমূল বিধায়ক, দেখুন। আমাদের তৃণমূলের কর্মীরা, নেতা কর্মী আমার মতো চারানা রেবেলের কাছে কিচ্ছু চায় না, একটু ভালোবাসা আর সম্মান চায়। আপনি ভাই অমুক হয়েছেন কাউন্সিলর, আপনি সিআইসি ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, আপনার কাছে গেলে আমি দাদা ওমা আমি তো সামনে, হ্যাঁ দেখুন আমি মনে করি আমি একা জিতিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আধার আর তৃণমূল কংগ্রেসের পরিশ্রম আমাকে বিধায়ক করেছে, আমাকে সভাধিপতি করেছে, আমার পরিবারের লোক আমাকে করে। প্রত্যেকটা জনপ্রতিনিধিকে তার ওয়ার্ডের সাধারণ মানুষ এবং ওয়ার্ডের কর্মীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই অনুষ্ঠানের পর অশোকনগরের তৃণমূল বিধায়ক আবার নিজের বক্তব্যকে স্পষ্ট করে ব্যাখ্যা করলেন, কি বললেন শোনাবো। এরকম পার্টিকুলার আমার বক্তব্য নয়, বক্তব্যটা এইরকম যে বারাসাত জেলা হেডকোয়ার্টার, বারাসাতের
উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। বারাসাত আকার আয়তনে অনেক বড়, প্রতিদিন মানুষ বাড়ছে। বারাসাতে বিভিন্ন গ্রাম মফস্বল থেকে মানুষজন বারাসাতে আসছে। সুতরাং আরো স্ট্যান্ডার্ড দরকার, যেটা আছে আরো স্ট্যান্ডার্ড দরকার। এটা আমি বলতে চেয়েছি যে আরো স্ট্যান্ডার্ড নাগরিক পরিষেবা থাকা দরকার, যেখানে মানুষ জেলা সদর শহর হিসেবে গর্ব অনুভব। দুর্গাপুরে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ফের তোলপাড় ফেলে দিয়েছে। যেখানে এই ঘটনা ঘটেছে তার আশেপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব অফিস। 7.5 কিলোমিটারের মধ্যে রয়েছে একাধিক ফাঁড়ি, থানা এবং ডিসির অফিস। স্থানীয়দের দাবি, এই এলাকায় রাস্তার দুধারে লাইট পোস্ট থাকলেও অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। ঘটনার পর তার মেরামতি শুরু হয়েছে, যদিও বিলম্বে বোধোদয় নিয়েও প্রশ্ন উঠেছে। সুপরিকল্পিতভাবে তৈরি শিল্পনগরী, রয়েছে ঝাঁ চকচকে রাস্তাঘাট, বড় বড় স্কুল, কলেজ, শপিং মল। সেই দুর্গাপুরেই উঠল বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের মারাত্মক অভিযোগ। এমন একটা জায়গায় যার আশেপাশে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ অফিস বা ভবন। ওড়িশার ওই ছাত্রী দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পড়তে এসেছিলেন, আর যে জায়গায় তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ, সেই জায়গা তার কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। ঘটনাস্থল থেকে মোহনবাগান অ্যাভিনিউ ধরে 1.5 কিলোমিটার গেলেই রয়েছে সিআরপিএফ ক্যাম্প। মোহনবাগান অ্যাভিনিউ এর পাশেই সিআরপিএফ ক্যাম্প। এই সিআরপিএফ ক্যাম্প, সেই সিআরপিএফ ক্যাম্প থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র 1.4 কিলোমিটার, যার সময় লাগে গাড়িতে যেতে মাত্র 3 মিনিট। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার গেলেই দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ। যে জায়গায় এই গণধর্ষণের অভিযোগ উঠেছে সেটি দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত। ঘটনাস্থল থেকে এই থানার দূরত্ব 5 কিলোমিটার। এছাড়া ঘটনাস্থলের 4.5 কিলোমিটার দূরেই রয়েছে দুর্গাপুর থানার বি জোন আউটপোস্ট। আর দুর্গাপুর থানা এবং দুর্গাপুর কমিশনারেটের ডিসি স্টের অফিস 7.5 কিলোমিটার দূরে। আর 8.5 কিলোমিটার দূরে রয়েছে দুর্গাপুরের অন্যতম জমজমাট এলাকা সিটি সেন্টার। মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে মোহনবাগান অ্যাভিনিউ এর পাশে এই জায়গায়। এটা কোনো গভীর ঘন জঙ্গল তা নয়। স্থানীয়দের দাবি, কাছের গ্রামে পৌঁছতে অনেকে এই জায়গাকে শর্টকাট হিসেবেও ব্যবহার করেন। এখানকার বড় রাস্তা এই মোহনবাগান অ্যাভিনিউ এবং জওহরলাল নেহরু রোডের সংযোগস্থল থেকে আইকিউ সিটি হাসপাতালের দূরত্ব 3.9 কিলোমিটার। এই দীর্ঘ রাস্তার শুরুতে জওহরলাল নেহরু রোড, মোহনবাগান অ্যাভিনিউ এর সংযোগস্থল এবং শেষে আইকিউ সিটি হাসপাতালের কাছে 2টি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু বাকি রাস্তায় আর কোথাও সিসিটিভি নেই। আতঙ্কে তো আছি, একটা এরকম ঘটনা ঘটে গেছে, মানে এটা তো আতঙ্কেরই ব্যাপার। আমরা তো রাতে বিতে বেরোনোরও মানে অসুবিধায় ভয়ই লাগছে এখন। তো আলো বা সিসিটিভি ক্যামেরা আদৌ আপনাদের নজরে আসে? না, সেরকম তো দেখতে পাওয়া যায় না। আলো বা সেরকম আমরা দেখি না সেরকম ভাবে। এই রাস্তার দুধারে রয়েছে গ্রাম। সেখানে গিয়ে দেখা গেল রাস্তার দুধারে লাইট পোস্ট রয়েছে, কিন্তু স্থানীয়দের অভিযোগ অধিকাংশ পোস্টে আলো জ্বলে না। এই ঘটনার পর লাইট পোস্টে মেরামতির কাজ শুরু হয়। মোহনবাগান এভিনিউ এর পুরো রাস্তাটাই কিন্তু অরক্ষিত অবস্থায় রয়েছে, কেননা এখানে না আছে পুলিশ টহলদারি, না আছে পর্যাপ্ত আলো, না আছে সিসিটিভি ক্যামেরা। লাইট জ্বলছিলই না, মাঝখানে বেশ বন্ধই ছিল। আমাদের এখানে যে সবজি আনতে যাই, ভোর 4টার সময় যাই, ওখানে একবার ছিনতাই হয়েছে, আমাদের বাইক ফাইক ছাড়িয়ে নিয়েছে, টাকা পয়সা ছাড়িয়ে নিয়েছে। পুলিশ তো এমনি থাকে বলতে কি কখনো কখনো থাকে ওই মোহনবাগানে যে ঢুকতেই যে মুখটার কাছে থাকে, ওনারা তো থাকে, ওদের নিজের ধান্দাতে থাকে। যে বালি গাড়ি যাচ্ছে, আমরা নিজের চোখে দেখেছি, বালি গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকিয়ে পয়সা নেই। স্থানীয়দের দাবি, যে কটি লাইট পোস্টে আলো রয়েছে তাও গাছের পাতার আড়ালে থাকতো। গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রবিবার দেখা যায় পুরসভার তরফে গাছের পাতা ছাঁটা হয়। রাস্তাটা আমাদের যেন একটা লাইটও বন্ধ না থাকে, ঠিক আছে। আর যতগুলো লাইট এই গাছের এই যে সরু সরু ডাল দেখতেই পাচ্ছেন, এই ডালগুলো যেগুলো লাইটগুলোকে ইয়ে করছে আর কি, ঠিক আছে, গার্ড করছে, সেগুলো ক্লিয়ার করে দিচ্ছে পুরসভা থেকে বলেছে। অর্থাৎ সপ্তাহে ঘটনার পর এই হুঁশ আগেই ফিরল না কেন? হিন্দল দে ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।